নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন ফের জানালেন প্রধান উপদেষ্টা। পলাতক স্বৈরাচারের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগ। চট্টগ্রাম বন্দরে ২.৫ কোটি টাকার চাঁদা তোলা নিয়ে নৌ উপদেষ্টার বক্তব্যে তোলপাড়। রাজনীতি, প্রশাসন, ব্যবসায়ী মহলের তীব্র প্রতিক্রিয়া। হাদি হত্যার মূল অভিযুক্তের অবস্থান এখনো শনাক্ত করতে পারেনি সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনের আগেই বিচার চায় ইনকিলাব মঞ্চ। এবং রাজধানীর হোপ মার্কেটে বেড়েছে গরম কাপড় কেনাকাটা। ব্যস্ত সময় পার করছেন দোকানিরা। সরকার নির্ধারিত জায়গায় বেচা কেনার তাগিদ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, যা স্বৈরাচারী শাসনামলে কেড়ে নেওয়া হয়েছিল। সোমবার রাতে দক্ষিণ মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাজ্যের বিশেষ দ্রুত সার্জিও গোরের সঙ্গে টেলিফোন আলাপে তিনি এসব কথা বলেন। ফোন আলাপে ডক্টর ইউনূস বলেন, আমরা একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে চাই। এটি স্মরণীয় করতে সরকার কাজ করছে। তিনি আরও বলেন, ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শাসনের সমর্থকেরা নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করতে বিপুল অর্থ ব্যয় করছে এবং তাদের পলাতক নেতা সহিংসতা উস্কে দিচ্ছেন। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে হ্যাঁ জয়ী করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি। সোমবার ভোটের গাড়ি উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া এক ভিডিও বার্তায় একথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময় নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দিতে সরকার সতর্ক আছে বলেও জানান সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। উষা ফেরদৌসের প্রতিবেদন। জাতীয় নির্বাচন ও জুলাই সনদের বিষয়ে গণভোট নিয়ে প্রচারণার কাজ শুরু করেছে সুপার কারাভ্যান নামের 10টি ভোটের গাড়ি। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উদ্বোধন হয় সুপার কারাভ্যানের। এতে অংশ নেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় এক ভিডিও বার্তায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ভোটাধিকার সবার সাংবিধানিক অধিকার। আমরা এমন একটি নির্বাচন চাই যেখানে থাকবে না ভয়, থাকবে না বাধা, থাকবে কেবল জনগণের মুক্ত ও নির্ভীক মত প্রকাশ। সরকার সেই পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে হাঁ ভোট দেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এবারের নির্বাচনে আপনি আরো একটা ভোট দেবেন, জুলাই সনদের ভোট। এই সনদ দেশের মানুষ পছন্দ করলে দেশ আগামী বহু বছরের জন্য নিরাপদে চলবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আপনি যদি এই সনদ সমর্থন করেন তবে গণভোটে অবশ্যই হ্যাঁ ভোট দেন। পরে গণমাধ্যমের মুখোমুখি হন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী ও নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। চিহ্নিতভাবে যদি কেউ একজন একটা স্লোগান দিয়ে আসেন, তাহলে সেটা আচরণ বিধিমালা ভঙ্গের কারণে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নেওয়া হবে। বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় যাক, এটা যারা চায় না তারা নানা রকম বাধা সৃষ্টি করবে। আমাদের এই বাধা অতিক্রম করে নির্বাচনের দিকে আগাতে হবে। নির্বাচনের জন্য সাধারণত যে ধরনের চ্যালেঞ্জগুলো থাকে সেই ধরনের চ্যালেঞ্জগুলো মোকাবেলায় সরকার পূর্ণ প্রস্তুতি নিয়েছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দরে প্রতিদিন অবৈধভাবে তোলা হচ্ছে 2 থেকে 2.5 কোটি টাকার চাঁদা। সম্প্রতি নৌ ও শ্রম উপদেষ্টার এই বক্তব্য ঘিরে বন্দরের প্রশাসন, ব্যবসায়ী মহল এবং জনপ্রতিনিধিদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। এই অভিযোগ কতটা সত্য আর কে বা কারা জড়িত সেই প্রশ্নে এখন উত্তাল বন্দরনগরী চট্টগ্রাম। আফসানা নূরের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। সম্প্রতি চট্টগ্রাম বন্দরে দৈনিক 2 থেকে 2.5 কোটি টাকার অবৈধ চাঁদাবাজির অভিযোগ করেছেন নৌ ও শ্রম উপদেষ্টা। তার এই বক্তব্য বন্দর কেন্দ্রিক রাজনীতি, প্রশাসন ও ব্যবসায়ী মহলে তৈরি করেছে তীব্র প্রতিক্রিয়া ও প্রশ্ন। আনুমানিক 2 থেকে 2.5 কোটি টাকা প্রত্যেকটা দিন চিটাগং পোর্ট থেকে
প্রতিদিন কত ইললিগ্যাল টাকা ওঠে। আমি একটা রাফ ফিগার দিতে পারি, বাট দিলে হয়তো আপনাকে কন্টেস্ট করবে এটা। সিপিএর সাবেক এক নেতা বলছেন, এই মন্তব্যের পেছনে রয়েছে ভিন্ন উদ্দেশ্য। তার দাবি, নির্বাচনের আগে বন্দর সংশ্লিষ্ট বড় প্রকল্প বিদেশি অপারেটরের হাতে দিতে ব্যর্থ হওয়াতেই এমন বক্তব্য। কারা চাঁদাবাজি করতেছে, কারা এখান থেকে টাকা নিচ্ছে, তাদের ব্যাপারে আপনি কোনো বক্তব্য আগে রাখেন নাই। বর্তমানে রাখার উদ্দেশ্য হচ্ছে নিউমোর টার্মিনাল বিদেশিদেরকে দেওয়ার জন্য। নির্বাচনের পর তো ওদের আর কোনো এখতিয়ার নেই থাকার। তার আগে যদি ডিপিওয়াল দিতে পারে, এখান থেকে কমিশন যেগুলো পাবে হাজার হাজার কোটি টাকা, এটা থেকে বঞ্চিত হচ্ছে, এই জন্য ওনার মাথা ব্যথা। কাস্টমস এজেন্টদের সংগঠন বলছে, বন্দর বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে। তাই প্রশ্ন উঠছে, যদি চাঁদাবাজি হয়ে থাকে তবে কারা করছে? কারা চাঁদাবাজি করে স্পেসিফিক বলার জন্য এই পর্যন্ত নৌ পরিবহন উপদেষ্টা মহোদয় সে ব্যাপারে আর কোনো উত্তর দেন নাই। এই বিতর্কে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলছেন, দৈনিক 2 কোটি টাকার চাঁদার অভিযোগ তোলা হলে সুনির্দিষ্টভাবে জানাতে হবে কারা জড়িত। বিগত মেয়রদের কথা উনি বলেছেন, বর্তমান মেয়রের কথা উনি বলেননি। তবে ওনার আরেকটি কথা, যেখানে আসলে চট্টগ্রামবাসীর জিজ্ঞাস্য এবং মেয়র হিসাবে অবশ্যই আমি সেটা জিজ্ঞাসা করতে পারি, যে উনি 2 থেকে 2.5 কোটি টাকার একটা চাঁদার কথা বলেছেন, যেখানে দৈনিক সেখানে বন্দর থেকে কারা জানি চাঁদাবাজি করছে। চট্টগ্রাম বন্দরের মতো জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় চাঁদাবাজির অভিযোগ নিশ্চয়ই বড় প্রশ্ন তৈরি করছে। এই অভিযোগের তদন্তে সরকার কি পদক্ষেপ নেয়, সেদিকেই এখন নজর সবার। আফরিন পপি, মোহনা সংবাদ। সকল রাজনৈতিক দল ও দেশের মানুষ নির্বাচনে অপেক্ষায় আছে বলে মন্তব্য করেছেন সিএসসি এএমএম নাসির উদ্দিন। সোমবার রাজধানী তেজগাঁও মেল প্রসেসিং সেন্টারে পোস্টাল ব্যালটের কার্যক্রম পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি। বলেন, উৎসবমুখর পরিবেশেই ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে সিএসসির সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, আসছে শনিবার দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হওয়ার জন্য আবেদন করবেন। এমআর আসাদের রিপোর্ট। রাজধানীর তেজগাঁয়ে ডাক বিভাগের মেল প্রসেসিং সেন্টারে পোস্টাল ব্যালটের জন্য পরিচালিত কার্যক্রম পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। জানান, জাতীয় নির্বাচন, গণভোট নিয়ে আশাবাদী দেশের মানুষ। কালকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, আপনি দেখেছেন, সব বাহিনী প্রধানরা একসাথে জাতিকে আমরা একটা মেসেজ দিয়েছি যে আমরা সবাই এক, ইলেকশনের ব্যাপারে সবাই এক, আমরা সুন্দর নির্বাচন সবাই চাই, সবাই মিলে আমরা ইনশাআল্লাহ এটা করব। রাজনৈতিক দল ও ভোটারদের সহযোগিতা পেলে উৎসবমুখর পরিবেশেই ভোট অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। পুরা দেশবাসী, বড় রাজনৈতিক দল সহ সবাই তো ইলেকশন চায়, সবাই দেশের মঙ্গল চায়, ভোটাররাও চায়। পরে সিইসির সঙ্গে সাক্ষাৎ করতে নির্বাচন ভবনে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি সাংবাদিকদের জানান, মনোনয়নপত্রের কিছু বিষয়ের প্রতি সিইসির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু থাকুক কামনা করি, আশা করি সরকারকে আমরা আহ্বান জানিয়েছি এবং জনগণও চায় এবার উৎসবমুখর পরিবেশে স্বাধীনভাবে মুক্তভাবে ভোট দিবেন। তো সুতরাং আশা করি আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমোন্নতি হবে। 27 ডিসেম্বর তারেক রহমান ভোটার হওয়ার আবেদন করবেন বলেও জানান সালাউদ্দিন আহমেদ। ভোটার হওয়া, আইডি কার্ড বা ভোটার আইডি বা ন্যাশনাল আইডি হওয়া সংক্রান্ত যা কিছু আছে তিনি এই 27 তারিখে করবেন। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ওসমান হাদি হত্যার মূল অভিযুক্তের অবস্থান এখনও শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে অধিক তদন্ত এবং নিরাপত্তার স্বার্থে বিস্তারিত জানানো সম্ভব নয় বলেও জানান তিনি। সোমবার সচিবালয়ের এক ব্রিফিংয়ে উপদেষ্টা বলেন, হাদি হত্যাকাণ্ডের ইতোমধ্যে 10 জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে এক ফেসবুক পোস্টে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, পুলিশ রিপোর্ট পাওয়ার সর্বোচ্চ 90 দিনের মধ্যে এই হত্যার বিচার সম্পন্ন করা হবে। ওসমান হাদি হত্যার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল সহ আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার অন্তর্ভুক্তির বিষয়ে সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। নির্বাচনের আগে এই হত্যার বিচার নিশ্চিতের দাবি সংগঠনটির। সোমবার দুপুরে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। এদিকে শাহবাগে এক বিক্ষোভ সমাবেশে আজ বিকেলে শহীদি শপথ নেয়ার ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ।
সম্প্রতি সংবাদ মাধ্যমের উপর চালানো হামলা গণতন্ত্র আর জুলাই চেতনার উপর আঘাত, এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রকামী মানুষের এক কাতারে আসার সময় হয়েছে, আর বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্ছৃঙ্খল জনতার মব তৈরিকে গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় নবগঠিত কমিটির নেতারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সংগঠনের আহ্বায়ক ইশাক হোসেন বলেন, জুলাই শক্তি এবং মুক্তিযুদ্ধের আদর্শের আগামীর বাংলাদেশ গড়ে তোলা হবে। 54 বছরেও দেখি নাই মুক্তিযুদ্ধকে হেয় প্রতিপন্ন করে, একেবারে পাবলিকলি যেভাবে হেয় প্রতিপন্ন করে এবং সম্পূর্ণ মিথ্যা বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে, শুধু কেবলমাত্র 71-এ একটি দলের যে ভূমিকা ছিল সেই ভূমিকাটিকে আড়াল করার জন্য। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিভিন্ন ইস্যুতে দেশব্যাপী আক্রমণের ঘটনা গণতন্ত্রকে ব্যাহত করছে। জনমনে স্বস্তি ফেরাতে ফেব্রুয়ারিতেই ইনক্লুসিভ নির্বাচনের পরিবেশ নিশ্চিতের তাগিদ দেন তিনি। উচ্ছৃঙ্খল ভীরতন্ত্র, দলবদ্ধভাবে আক্রমণ বন্ধ করতে হবে, মবক্রেসি বন্ধ করতে হবে, বন্ধ করে মানুষের মধ্যে শান্তি, স্বস্তি এবং ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু নির্বাচন, ইনক্লুসিভ নির্বাচন, এই নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। এদিকে পিআইবিতে আয়োজিত এক প্রকাশনা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 17 বছর বিএনপিকে নানাভাবে ধ্বংসের চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনো অপতৎপরতাই সফল হয়নি। জিয়াউর রহমানকে আরো বিকশিতভাবে জনগণের কাছে তুলে ধরতে পারি, তার চিন্তা ভাবনা, তার কাজগুলোকে যদি আমরা নতুন প্রজন্মের কাছে দিয়ে দিতে পারি, তাহলে নিশ্চয়ই সেই নতুন প্রজন্ম দেখবে যে কীভাবে একজন সৎ মানুষ, একজন যোগ্য মানুষ সমস্ত চ্যালেঞ্জকে মোকাবেলা করে এগিয়ে যেতে পারে। এছাড়া সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে হামলার প্রতিবাদে নোয়াবু সম্পাদক পরিষদ আয়োজিত সভায় যোগ দেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, এসব হামলা গণতন্ত্র আর জুলাই চেতনার উপর আঘাত। আমরা যারা অন্ধকার থেকে আলোতে আসতে চাই, আমরা যারা আমাদের বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে দেখতে চাই, তাদেরকে আজকে শুধু সচেতন হলে চলবে না, রুখে দাঁড়াতে হবে। অপশক্তি রুখে দিয়ে আগামীর বাংলাদেশ গড়তে গণতন্ত্র আর সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে এক থাকার আহ্বানও জানান মির্জা ফখরুল। গণতান্ত্রিক আমি মানুষের এখন এক হওয়ার সময় এসে গেছে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানকালে ছাত্র জনতাকে একেবারে শেষ করে দেওয়ার চেষ্টা করছিলেন সালমান এফ রহমান ও আনিসুর হক। আন্দোলন দমনে গঠিত গ্যাং অব ফোরামের মাধ্যমে সব ধরনের পরিকল্পনা করা হতো বলে জানিয়েছে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সোমবার মানবতাবিরোধী অপরাধের এক মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শেষে এমন মন্তব্য করেন তিনি। এদিকে চানখারপুলের শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যার মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করা হয় ট্রাইব্যুনালে। রাজধানী হোপ মার্কেটে বেরোচ্ছে গরম কাপড় কেনাকাটা। সকাল থেকে নানা বয়সী মানুষের ভিড়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন দোকানিরা। অন্য মার্কেটগুলোর তুলনায় দাম কমের কারণে স্বস্তি জানান তারা। তবে ফুটপাতে দোকান ও রাস্তার গাড়ির চাপে ভোগান্তি পারে ক্রেতাদের। সরকার নির্ধারিত জায়গায় বেচা কেনার তাগিদ দেন সবাই। সুরাইয়া মনির রিপোর্ট। বাড়ছে শীতের প্রকোপ। সোয়েটার, জ্যাকেট, শাল, উলের টুপি থেকে শুরু করে শিশুদের বিভিন্ন পোশাকে মিলছে ডিজাইনের বৈচিত্র্য। তবে ক্রেতাদের অভিযোগ, অনেক দোকানে নেই মূল্য তালিকা, ফলে পোশাক ভেদে দাম নিয়ে সামান্য ভিন্নতা দেখা যায়। তবে স্বস্তিতে শীতের পোশাক কেনাকাটা করছেন তারা। ওয়েদারের সাথে মানুষ সবাই একটু নতুন কিছু পড়তে চায় বা একটু নতুন কিছু ট্রাই করতে চায়। শিফটেড শপ অনুযায়ী এখানে প্যান্টসের কালেকশন ভালো, কিন্তু আমি অনেক ওভার হাইপ অবস্থায় আছে এখন হোপটা, কিন্তু সেই হিসেবে অনেক খোঁজা লাগে। একটু স্বস্তি ফিল করা হচ্ছে, কারণ অন্যান্য বাজারে একটু দাম ঊর্ধ্ব, কিন্তু এখানে মোটামুটি কমে পাওয়া যাচ্ছে জিনিসপত্র। অন্য মার্কেটের তুলনায় এখানে কম দামে পাওয়া যায় মানসম্মত পোশাক, আবার দামও কিছুটা কম। এখানে একটু কম পাই বলে এখানে আসি, ভালো লাগে কিনতে আর কি। রিজনেবলের মধ্যে, সবাই ক্রয় ক্ষমতার মধ্যে মূল মতন পাওয়া যাচ্ছে সবকিছু, আর সেটা রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যাচ্ছে। একটু স্বস্তি ফিল করা হচ্ছে, কারণ অন্যান্য বাজারে একটু দাম ঊর্ধ্ব,
কিন্তু এখানে মোটামুটি কমে পাওয়া যাচ্ছে জিনিসপত্র। আর দোকানিরা জানান শীত বাড়ার সঙ্গে বিক্রি আরো চাঙ্গা হচ্ছে। চলতি বছর পাইকারি বাজারে দাম বাড়ায় মূল্য কিছুটা বেশি। 17-18 বছর ধরে এরকম সাংবাদিক আসতেছে, জিজ্ঞেস করতে আছে, আমরাও বলতে আছি, এরকম কোনো ব্যবস্থা দিতে আছে না সরকার। এখন তো শীতের মৌসুম, আলহামদুলিল্লাহ এখন তো বেচা কিনা একটু ভালোই হচ্ছে। অন্য বছর যেরকম হয় তার থেকে একটু এই বছর একটু বেশি বেচা কিনা। তবে ফুটপাত সংলগ্ন দোকান ও গাড়ির চাপে ভোগান্তিতে পড়তে হয় বলে জানান ক্রেতা বিক্রেতারা। সরকার নির্ধারিত জায়গায় বেচা বিক্রির তাগিদ দেন তারা। ওদের জন্য একটা নির্দিষ্ট যদি জায়গা করে দিত যে তোমরা এই বাউন্ডারির ভিতরে রাখবা, কিন্তু ওরা তো রাস্তার মধ্যেই চলে আসে, এজন্য একটু যানজটের সৃষ্টি হয় বেশি, আমাদেরও একটু সমস্যা হয়। হ্যাঁ, অফকোর্স, কারণ এত বড় একটা মার্কেট, এটা রাস্তার উপরে, তো দুই পক্ষেরই সমস্যা, যারা রাস্তা দিয়ে যাতায়াত করবে তাদের জন্য, যারা শপিং করতে আসতেছে তাদের জন্য। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে প্রয়োজনীয় গরম কাপড় সংগ্রহে ক্রেতা সমাগম বাড়বে, এমনটাই প্রত্যাশা বিক্রেতাদের। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। প্রাকৃতিক দুর্যোগের পর ক্ষতি পোষাতে দৌলতপুরের চরাঞ্চলে কৃষকরা বিভিন্ন ধরনের ফসল ফলাতে ব্যস্ত সময় পার করছেন। জমির পানি শুকিয়ে যাওয়ার ফলে চরবাসী নতুন করে স্বপ্ন দেখছেন রবি মৌসুমের বিভিন্ন ফসল ফলাতে। ক্ষতি পোষাতে চরবাসীদের দেয়া হচ্ছে প্রণোদনা, জানিয়েছে কৃষি বিভাগ। মঞ্জারুল ইসলাম খোকনের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। কুষ্টিয়ার দৌলতপুরের চরাঞ্চলের কৃষকরা রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, আলু, পেঁয়াজ, রসুন সহ বিভিন্ন ধরনের সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন। বন্যাসহ পরবর্তী সময়ের নানা ক্ষতি পোষাতে তারা দ্বিগুণ উদ্যমে চাষাবাদ শুরু করেছেন। কৃষকরা জানান, প্রতি বছর বন্যায় তাদের অনেক ফসল যেমন নষ্ট হয়, তেমনি লোকসানও হয় বিপুল পরিমাণ ফসল। ভুট্টা, পেঁয়াজ, রসুন, ধান, গম, এগুলো এখন আমরা আবাদ দিলাম। বন্যাতে আমাদের বহুত ক্ষয়ক্ষতি হয়, সেজন্য আমরা চেষ্টা করছি মাঠে কিছু আবাদ পানি করি, জীবিকা নির্বাহ করার জন্য। বন্যা নামে যাওয়ার পরে পরিবর্তন আবার আমরা আপনার চাষবাস করি, ধরুন ভুট্টা, গম, পেঁয়াজ তড়িয়ে করি, করার চেষ্টা করি বাঁচার জন্য। বন্যা পরবর্তী ক্ষতি পোষাতে কৃষি প্রণোদনার আওতায় শীতকালীন বিভিন্ন ধরনের সবজি আবাদে কৃষকদের প্রণোদনা দেওয়া হয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। যেহেতু তারা ক্ষতিগ্রস্ত ছিল, সেহেতু কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আমাদের রবি মৌসুমে যে প্রণোদনা এসেছে, আমরা চেষ্টা করেছি তাদের মধ্যে প্রণোদনাটা বেশি দেওয়ার জন্য। কুষ্টিয়ার দৌলতপুরে 32,350 হেক্টর জমি আবাদের আওতায় আছে, এর মধ্যে 12,530 হেক্টর চরাঞ্চলে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে শ্রমিক দীপু দাসকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ফেনীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ 1 শিবগঞ্জ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিয়া মনোনয়ন সংগ্রহ করেছেন। জয়পুরহাটের পাঁচবিবির মহিপুরে বড়দিন উপলক্ষে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে কেক কাটা ও শিশুদের মাঝে নতুন জামা বিতরণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ। ফেনীতে স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় প্রবাসী ফোরাম UAE এর উদ্যোগে 12 জন হতদরিদ্র ও বিধবা মহিলার মাঝে সেলাইয়ের মেশিন বিতরণ করা হয়েছে। সেলাই মেশিন আজকে 12টা দিয়ে আগামীতে ইনশাআল্লাহ আরো। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন শৃঙ্খলা কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। জাতীয় নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন কুষ্টিয়া 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরী ও কুষ্টিয়া 3 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। ঝিনাইদহে উদ্বোধন হয়েছে অনূর্ধ্ব-17 জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল লীগ। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মানিকগঞ্জ, নাটোর ও বাগেরহাটের চিতলমারী উপজেলায় আনন্দ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। নওগাঁয় প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের অফিসের হামলা এবং সাংবাদিক নুরুল কবিরকে হেনস্থার প্রতিবাদে নওগাঁয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালী 3 আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন সংগ্রহ করেছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হাসান মামুন। ফরিদপুর জেলা পর্যায়ে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ফেনীতে ছাত্রদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। তাহসিন তারিন,
মোহনা সংবাদ। দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, প্রথম আলোর শিরোনাম করেছে প্রথম আলো কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা, হাদি হত্যার বিচার ৩০ কার্যদিবসের মধ্যে করার দাবি, এ আঘাত বাংলাদেশের উপর। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে এই অপশক্তিকে রুখতে হবে, নির্বাচনে কোনো ভয় ও বাধা থাকবে না, প্রধান উপদেষ্টা। তারেক রহমান ভোটার হবেন ২৭ ডিসেম্বর। সমকাল শিরোনাম করেছে ছোট দলের প্রার্থী আত্মীকরণের কৌশল নিয়েছে বিএনপি, মত প্রকাশ তো দূর, এখন বেঁচে থাকার প্রশ্ন, আসন সমঝোতা নিয়ে বিপাকে জামাত। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে নিরাপত্তা নেই কোথাও, নির্ধারিত সময়েই নির্বাচন হবে, মার্কিন দূতকে প্রধান উপদেষ্টা। বিচারহীনতার সংস্কৃতি ও আক্রান্ত গণমাধ্যম। যুগান্তর শিরোনাম করেছে ভারতে বাংলাদেশের ৩ ভিসা কেন্দ্র বন্ধ, শিলিগুড়িতে ভাঙচুর, নির্বাচন কেন্দ্রিক নানা মেরুকরণের সম্ভাবনা, নতুন কোনো বার্তা দেবেন কি? রাজশাহীতে নির্মম নির্যাতনের হত্যা, হাতে পায়ে পেরেক ঢুকিয়ে মধ্যযুগীয় বর্বরতা। এবং সর্বশেষ দ্য ডেইলি স্টার শিরোনাম করেছে ইউনিট এগেইনস্ট মুভ টু স্টেয়ার ইনস্টেবিলিটি ডিরেল দ্য ভোট, বাংলাদেশ মিশনস হেলথ সার্ভিস ইন দিল্লি, Agartala. A year of economic repair, the interim government has pulled the economy back for the brink, but investment remains in the doldrums. এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন, ফের জানালেন প্রধান উপদেষ্টা, পলাতক স্বৈরাচারের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগ। চট্টগ্রাম বন্দরে ২.৫ কোটি টাকার চাঁদা তোলা নিয়ে নৌ উপদেষ্টার বক্তব্যে তোলপাড়, রাজনীতি, প্রশাসন, ব্যবসায়ী মহলের তীব্র প্রতিক্রিয়া। হাদি হত্যার মূল অভিযুক্তের অবস্থান এখনও শনাক্ত করতে পারেনি সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনের আগেই বিচার চায় ইনকিলাব মঞ্চ। এবং রাজধানীর হোপ মার্কেটে বেড়েছে গরম কাপড় কেনাকাটা, ব্যস্ত সময় পার করছে দোকানিরা, সরকার নির্ধারিত জায়গায় বেচা কেনার তাগিদ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর ১টায়, এর আগে সকাল ১১টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।